This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুর দুটো মানে নিউজ অ্যাট শুরুতে আজকে যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের চোখ রাখতেই হবে তা হলো বিধানসভায় বিধায়কদের যে বৈঠক, সে বৈঠকে আবারও কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলা নিয়ে বিধায়কদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে মন্তব্য মমতার। এমন কোনো মন্তব্য করবেন না যাতে দল বিপাকে পড়ে, অন্যথায় আমি অ্যাকশন নেব। অর্থাৎ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আর কি কি তিনি বলেছেন, কোন কোন বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এবং 2026-এর নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি জানবো। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, আমি জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে, বলা ভালোই মোক্ষম সময় দাঁড়িয়ে, নানা সময় নানা রকমভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে, সেক্ষেত্রে কড়া অ্যাকশন মুখ্যমন্ত্রীর। তৃণমূল সুপ্রিমো কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিধানসভার নওশাদ আলী কক্ষে। সেখানে তিনি দলীয় শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বলেছেন বেফাঁস মন্তব্য করে দলকে বিপাকে ফেললে অ্যাকশন নেবেন তিনি। আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, বলেছেন আমি এবং বক্সিদা দলের ব্যাপারে আমি দেখব। এর আগে যেমন আমরা বলেছিলাম জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রবীণ নেতৃত্বের হাতে রাশ মমতা বন্দ্যোপাধ্যায় রাশ তুলে নিলেন, এটা আমরা বলেছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে বিধানসভায় বিধায়কদের জানালেন যে দলের ব্যাপারটা তিনি এবং বক্সিদা দেখে নেবেন, ওর অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ইঙ্গিত দিলেন ছাত্র এবং যুব সংগঠনে খুব বড় রদবদলের। বললেন ছাত্র যুব সংগঠন ঠিক হচ্ছে না এবং এটাকে আমি ঢেলে সাজাবো। অর্থাৎ ছাত্র যুব দুটিরই কিন্তু বদল নারায়ণ গোস্বামী বিধায়ক, তাকে তিনি ভৎসনা করেছেন এবং বলেছেন তার বিধানসভা এলাকার বাইরে অন্য কোনো ব্যাপারে নাক না গলাতে। অর্থাৎ বহুদিন পর আজকে কিন্তু দলীয় সংগঠন যে তিনি তিনি হাতে নিয়েছেন, সেটা দলের বিধায়কদের কাছে আরো একবার স্পষ্ট করলেন। তা 40 মিনিটের বক্তব্য, সেখানে তিনি অ্যাকশন নেবেন এবং তিনি এবং সুব্রত বক্সি দলটা দেখবেন। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য যা এই রুদ্ধদ্বার বৈঠকে তিনি বলেছেন বিধায়কদের। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা। দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে, এমনটাই তিনি বলেছেন। শুধু তাই নয়, কারোর কোনো রকম বেফাঁস মন্তব্যে দল যদি বিপাকে পড়ে, দলের যদি অস্বস্তি বাড়ে, তাহলে তার বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। গুরুতর ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছেন। দলীয় শৃঙ্খলা নিয়ে বিধায়কদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো। এই সময় দাঁড়িয়ে তার এই সতর্কবার্তা, কড়া সতর্কবার্তা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনার এই মুহূর্তে এই গোটা বিষয়টা নিয়ে কি অবজারভেশন, কি প্রতিক্রিয়া? তৃণমূলের শৃঙ্খলা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। কি মানে আছে কেউ জানে না। মুখ্যমন্ত্রী আজকে বক্তৃতা করতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দলের রাশ তার হাতে নেই, তিনি আবার টেনে হাতে রাখতে চাইছেন এবং সেটা বলতে গিয়ে আবার সেই ভুল কথা বললেন। নারায়ণ গোস্বামীকে বললেন যে তার বিধায়ক এলাকার বাইরে কোনো ব্যাপারে তিনি যেন মন্তব্য না করেন। কে বলছেন? মুখ্যমন্ত্রী। আচ্ছা, নারায়ণ গোস্বামীকে জেলা পরিষদে কি সভাধিপতি করা হয়েছে? সেটা কি শুধু অশোকনগরের জন্য হয়? জেলা পরিষদের সভাধিপতি তিনি জেলার কোনো ব্যাপারে কথা বলতে পারবেন না। জেলা পরিষদের সভাপতি মানে জেলার মুখ্যমন্ত্রী। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর জেলার মুখ্যমন্ত্রী নারায়ণ গোস্বামী উনিই করেছেন জেলার মুখ্যমন্ত্রী মানে জেলা পরিষদ সভাধিপতি করে বলছেন ভাই তুমি অশোকনগরের বাইরে কোনো ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। তার মানে দায়িত্ব দিলাম কিন্তু পায়ে বেরি পড়িয়ে দিলাম, কারুর কোনো দায়িত্ব নেই। এই সব আমি যেভাবে বলবো এগুলো একেবারে মানে হাস্যরস হচ্ছে এর মধ্যে দিয়ে বলে আমি মনে করি। ওনার দল উনি কিভাবে চালাবেন, কার শৃঙ্খলা কোথায় রাখবেন, কল্যাণ ব্যানার্জি যা যা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা, এই সহ ওই যে কি বলে হুমায়ুন কি বলেছে তাদের কোনো শাস্তি দেবেন কিনা, যারা শাস্তি দেবে শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কি হবে, কারণ কল্যাণ ব্যানার্জি নিজেও শৃঙ্খলা রক্ষা কমিটির লোক। আর সবচেয়ে বড় উদাহরণ তো পার্থ চ্যাটার্জি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন, আপাতত জেলে।
সুরেনবাবু, এক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে এরকম কোনো দল থাকে যে দলের অন্যান্য সদস্যরা সেরকম ভালো পারফর্ম না করলে যিনি লিডার তাকে এই রাশ টানতে হয়। সেই জায়গা থেকে আজকে তৃণমূল সুপ্রিমো দেখছেন আশপাশে যারা আছে তারা নানা সময় নানা বেফাস মন্তব্য করেছেন, সেক্ষেত্রে তিনি তো কড়া বার্তা নেবেন। এটাকে আপনারা অন্যভাবে দেখছেন কেন, কি মনে হয়? ওনার দল উনি কড়া বার্তা দেবেন, যেন কেউ বেফাস না হয় তা করবেন, যেন আজে বাজে কথা না বলে তা দেখবেন। কিন্তু তার জন্য সভাধিপতিকে বলা হলো যে তুমি বিধায়ক এলাকার বাইরে কিছু বলতে পারবে না। এটা কোন ধরনের সংগঠন আর কোন ধরনের প্রশাসনিক বন্দোবস্ত তো সবাই জানে। কিন্তু তার চেয়েও বড় কথা, বেফাস বলার চাইতে বেআইনি কাজ করতে গিয়ে বাধা দিচ্ছেন। লুট, কাটমানি, তোলাবাজি, কোটি কোটি টাকা। আসলে রাস্তা না উচিত সেইখানে যে গোটা তৃণমূলটা একটা লুঠের রাজত্ব তৈরি করেছে। এই রাস্তা উনি পারলে কানুন সব ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ সুজনবাবু। অন্যদিকে ওপার বাংলার দিকে নজর রাখতে হবে, সেখানে লাগাতার অশান্তির বাতাবরণ। সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে পেট্রাপোলে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। সীমান্তে প্রতিবাদে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে অর্জুন সিং রয়েছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন বন্ধ এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সীমান্তে তারা প্রতিবাদ করছেন। সে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। পেট্রাপোল সীমান্তে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি। ভোট চাই, ভোট দাও, পাল্টে দিন, উল্টে দিন, গদিটা আমাদের দিয়ে দিন, এ কথা আমরা কোথাও বলছি না। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হও এবং এই অত্যাচার বন্ধ করো। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে। বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। অন্যদিকে অর্জুন সিং কি বললেন? তিনি বললেন বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা উচিত। পেট্রাপোলে প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার আগে এমনই কড়া মন্তব্য করলেন অর্জুন সিং। তার কটাক্ষ, বাংলাদেশে অশান্তির জন্য এবার ইউনুসকে নোবেল দেওয়া উচিত। বাংলাদেশের যারা ইউনুস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, আবার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কি ইউনাইটেড নেশন কি করবে, ভারতবর্ষের সরকার মোদিজি কি করবেন। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে না। বাংলাদেশের মানুষের জন্য আমরা একত্রিত হয়ে, আমরা হিন্দু যারা আছি সবাই একত্রিত হতে হবে। সবাই একত্রিত হয়ে আমরা চিন্ময় প্রভুকে আমরা সবাই মিলিত হয়ে তাকে গ্রেপ্তার থেকে মুক্তি করব। প্রাণটা কান্দে হে কৃষ্ণ, যখন কোন পাণ্ডব যখন কৃষ্ণ তুমি নিস্তব্ধ করিত, এই ব্যাখ্যা কাউকে বলার নাই। আমাদের চিন্ময় প্রভুকে যেন অতি শীঘ্রে মুক্ত হয়, তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমরা চিন্ময় প্রভুর জন্য আমরা জীবন দিতে রাজি। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি। কোচবিহার সীমান্তের চ্যাংড়াবান্ধায় সনাতনীদের মিছিল, 0 পয়েন্টের কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ইউনুস প্রশাসনকে 3 দিন সময় দিয়ে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি সনাতনী ঐক্য মঞ্চের। মেখলিগঞ্জের হনুমান মন্দিরের সেই মন্দির থেকে 0 পয়েন্টের কাছে এই মিছিল এগিয়ে যায়। বিএসএফ আটকালে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।
অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে বাসে যাত্রীদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বেসরকারি পরিবহন সংস্থা। ঘটনার পর কলকাতা থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে কলকাতায় আসার যাত্রীর সংখ্যা একেবারেই নেই বললেই চলে। ওই বেসরকারি বাস পরিবহন সংস্থার দাবি, আগে বাস চলত 4টি, এখন বাসের সংখ্যা দাঁড়িয়েছে 1টিতে। আতঙ্কে রোজ যাত্রী সংখ্যা কমছে বলে তারা দাবি করেছেন। হামলাটার পরেই এবং এই রিসেন্ট যে ঘটনাটা হচ্ছে বাংলাদেশে, ওর জন্য আমাদের যাত্রী সংখ্যা খুবই কমে গেছে। আগে আমাদের সারাদিনে আমরা 4টে গাড়ি ছাড়তাম, ম্যাক্সিমাম গাড়ি আমাদের ফুল যেত প্রতিদিন। সেই যাত্রী এখন কমে দাঁড়িয়ে এসছে 20 জন 22 জন। 2-3 গাড়ির জায়গায় এখন 1 গাড়ি করে শিডিউল যাচ্ছে, তবে যাত্রী ঠিকভাবে হচ্ছে না এখন। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় সোনা পাচার রুখল এবার বিএসএফ। 1100 গ্রাম ওজনের 2টি সোনার বার বাজেয়াপ্ত করল বিএসএফ। তেহট্টের নাটনা এলাকায় সীমান্ত থেকে সোনা পাচারের চেষ্টা করছিল 2 বাংলাদেশি পাচারকারী। আমি জানবো ইন ডিটেল আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব, আর কি জানা যাচ্ছে, কি পরিচয় জানা যাচ্ছে এদের? দেখো, এদের পরিচয় এখনো জানা যায়নি, কারণ যেটা জানা গেছে প্রাথমিক পর্যায়ে তারা বাংলাদেশ থেকে এই দেশে সোনা পাচার করতে যাচ্ছিল এবং তখনই বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন তাদেরকে ধাওয়া করে, তখন তারা এই সোনার বার দুটি ছেড়ে চলে যায় এবং এখান থেকে প্রায় এই বার দুটির ওজন প্রায় 1100 গ্রাম, অর্থাৎ এই দুটি ওজনের সোনার বার কিন্তু সেই দুটি বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী এবং এইগুলি কিন্তু কাস্টম দপ্তরে তাদেরকে স্থানান্তরিত করেছে এবং সীমান্তরক্ষী বাহিনী এই ঘটনায় কিন্তু বলা যেতে পারে যে দেখো রীতিমতো চাঞ্চল্য। একদিকে যেমন বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে, কখনো কখনো এই সোনা পাচারকারী, এইগুলো কিন্তু প্রকাশ্যে আসছে এই মুহূর্তে। ধন্যবাদ মহাদেব। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম ফিরতেই তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙড় থানার সামনে বিক্ষোভ ভাঙড় 1 তৃণমূল কংগ্রেসের। বিক্ষোভ থেকে চোর চোর স্লোগান ওঠে। আবারও ভাঙড়ে আরাবুল ভার্সেস শওকত। পঞ্চায়েত সমিতিতে ফিরতেই আরাবুলের দাবি, শওকতের মাতব্বরি কেউ মানবে না। ভাঙড়ে পুলিশ নিরাপত্তা থাকলেও ঝামেলা হওয়ার আশঙ্কা এক্ষেত্রে প্রবল। আরাবুল লোক আমরা চাই না, ওটা চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ও ছেলে। আজকের যারা পঞ্চায়েতে আমাদের মারধর করেছে সব আইএসএফ, তাদেরকে নিয়ে এসছে এবং হাড়াওয়ার থেকে লোক এনেছে, কামারগাঁই থেকে লোক এনেছে, শাসন থেকে লোক এনেছে। ফল কোনোদিন বলবেন ওকে নিয়ে চলছে, চোর ওটা ভোট করে উঠলে চলে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, ভাঙড় আছে ভাঙড়ে, এই ছবি দেখে আরো একবার সেই বিষয়টাই বলতে হচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো, এখন যে পরিস্থিতি, কার্যত দীর্ঘদিন পর অর্থাৎ 10 মাস পরে আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে আসলে তৃণমূলের গোষ্ঠী গন্ডল কিন্তু আবারও জোরালো ভাবে প্রকাশ্যে আসলো। কারণ একদিকে যখন পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম, ঠিক তার পাশের ঘরে যেমন শওকত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলামরা আছে, অপরদিকে ঠিক ঢিলছোড়া দূরত্বে ভাঙড় থানার সামনে ভাঙড় 1 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বিক্ষোভ দেখা হয়ে থাকে এবং সেই ক্ষোভ প্রকাশ করে এবং চোর চোর স্লোগানে তারা মুখরিত করে তোলে গোটা এলাকা এবং তারা পরিষ্কারভাবে দাবি করছেন যে আরাবুল ইসলামকে তারা কখনোই মানছেন না। তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগে কখনোই তাকে দলে ফেরানো যাবে না বলেই তারা জোরালো দাবি করছে। ফলে বলা যেতে পারে যে কার্যত আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে ঢুকতেই তৃণমূলের গোষ্ঠী কন্দল আবারও জোরালো ভাবে প্রকাশ্যে এলো। শুভজিৎ, একেবারে ধন্যবাদ সত্যজিৎ। ফলে এক্ষেত্রে প্রশ্ন যে আবারও তাহলে কি শাসক দলের যে কোন দল ভাঙড়ে মাথা চাড়া দেবে? আজ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে আরাবুল ফিরলেন। আপনাদের বলছিলাম সে খবর, জেল মুক্তির পর প্রথমবার পঞ্চায়েত সমিতিতে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে ভাঙড়বাসীর মধ্যে। আবারও আরাবুল ভার্সেস শওকত, একথা বলার অপেক্ষা রাখে না। পঞ্চায়েত সমিতিতে ফেরার আগে আরাবুলের দাবি, শওকতের মাতব্বরি কেউ মানবে না। ভাঙড়ে পুলিশের নিরাপত্তা থাকলেও ঝামেলা হতে পারে, এমনটাই আশঙ্কা সেখানে। কি বলছেন আরাবুল, কি বলছেন শওকত, শোনাই আপনাদের। কে কনভেনার সরিয়েছে, আমি কনভেনার আছি। আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়, কে তারে অবজারভার করেছে, সে এখানে এসে যদি সমস্ত মাতব্বারি করে সেটা তো কেউ মানবে না। কনভেনার আমি আছি, পার্টির কনভেনার আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। আমি সেইভাবে, আমার দল নির্দেশ দিয়েছে, আমি সেইভাবেই যাচ্ছি, সেইভাবেই কাজ করব। আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে
আমাকে দায়িত্ব দিয়েছে, সেইভাবে গোটা ভাঙড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মী দিয়ে আমরা কাজ করছি। ওকে বাদ দিয়ে 2024 সালে নির্বাচনে আমরা 27,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজ হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এ কি বলছো, আমরা গুরুত্ব দিতে নারাজ। বিরোধীরা কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। পুরোটাই কয়েনের এপিট ওপিট। আমরা দেখবো, নারদ করবো, আমরা টিভিতে দেখবো WWF তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা দেখবো, ভালো লাগবে। পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগ্রায় পরিণত করেছে। বিরোধীকে যদি শূন্য করতে থাকেন একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে, তাই হচ্ছে। আরাবুলের নিরাপত্তা, তিনি পঞ্চায়েত সমিতি অফিসে যাবেন এবং আসবেন, তাকে নিশ্চিত করাটা রাজ্য পুলিশের কাজ, আমার আপনার ট্যাক্সের টাকায়। কেন? কারণ তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা এক্সপেলড হলেও আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। যেমন শওকত, তুই তো বোম বাঁধতে জানিস, আর তো কিছু জানিস না, সেই শওকত আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। এই অপরাধীদের সঙ্গে নিয়ে চললে যা হয়, বাংলাতে তাই চলছে। ফেইন জলের মেঘ থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত এবার ঠান্ডা আমেজ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। দুদিন পর থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, জলো বাতাসের বদলে শুকনো বাতাস বইবে। আর কি পূর্বাভাস আমি জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, দেখো, এই যে ঘূর্ণিঝড়টা তামিলনাড়ুতে ঢুকলো, তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ মেঘ ঢুকেছে, অনেক জেলায় বৃষ্টি হয়েছে। ফলে যেটা হয়েছে, রাতের তাপমাত্রাটা যেটা নেমেছিল মাঝে অনেকটাই নেমেছিল, আমরা দেখেছি 11-12 ডিগ্রিতে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছিল, কলকাতার তাপমাত্রা অন্তত 17 ডিগ্রিতে ঘোরাফেরা করছিল, সেটা বেড়ে আবার 20 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। জেলাতেও তাপমাত্রা বেড়েছে। এই যে দশা, মানে এই মেঘলা আকাশ আজকেও রয়েছে, এটা থেকে আস্তে আস্তে আমরা খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পাবো। এবং এটাই আবহাওয়াবিদরা বলছেন যে মেঘ কেটে এই জলো বাতাসের পরিবর্তে শুকনো বাতাস, আবার উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস ঢুকবে। ফলে দুদিন পর থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা, 2 দিন পর থেকে কিছুটা ঠান্ডা বাতাস বইতে শুরু করবে। অনেক ধন্যবাদ কমলেশ।